স্বাগত নিউজ 24 সকালের বিরতিহীন সংবাদ। আপনাদের সাথে আছে আমি পার্থ বণিক। সোমবার নয়, সারা দেশে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে বৃহস্পতিবার। শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়। তবে সীমিত পরিসরে শুরু হবে সোমবার। কঠোর লকডাউন বাস্তবায়নকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জানান, লকডাউন কার্যকর করতে সরকারের সংস্থাগুলোর মধ্যে সর্বোচ্চ সমন্বয়ের চেষ্টা নিয়ে মাঠে থাকবে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। কঠোর লকডাউনের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে সরকার। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে সীমিত পরিসরে শুরু হচ্ছে লকডাউন। এই সময় থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে, তবে আর্থিক প্রতিষ্ঠান থাকবে খোলা। এছাড়া অন্যান্য কিছু প্রতিষ্ঠানও সীমিত পরিসরে চালু থাকতে পারে। আর 7 দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে আগামী 1 জুলাই বৃহস্পতিবার থেকে। ওই সময়েও শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরে রাখা হতে পারে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবাও চালু রাখা হতে পারে। লকডাউনে জরুরি সেবা ছাড়া বাকি সবকিছু বন্ধ হয়ে যাবে। এই বিষয়গুলো রোববার স্পষ্ট করা হবে। অবশ্য সংক্রমণ হারে হ্রাস টানতে লকডাউনের সময়সীমা আরো বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এরপরে প্রয়োজন হলে সেটা আমরা বাড়াবো, কঠোরভাবে যাতে করে সকলে প্রতিপালন করে সেই জন্য আমরা সেখানে বেশ কড়াকড়ি থাকবে। সেই জন্য পুলিশ থাকবে, আপনার বিজিবি থাকবে, সেনাবাহিনীও থাকতে পারে। আগের অভিজ্ঞতা থেকে অনেকে প্রশ্ন করছেন, লকডাউন বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় হবে কিভাবে? জবাব দিয়েছে পরামর্শ কমিটি। আপনি যে উদ্বেগের কথা তুলেছেন বা আশঙ্কার কথা বলেছেন, এটা তোলা হয়েছিল এবং অলরেডি আমরা লক্ষ্য করেছি যে বলা হচ্ছে বিভাগ, অফিস, আদালত, সরকারি এভরিথিং উইল বি ক্লোজ। শুধুমাত্র আমরা যেটা জানি 3 দিনের জন্য 28, 29 এবং 30, যেহেতু এটা জুন ফাইনাল, কিছু ব্যাংক খোলা থাকবে, তাও সীমিত আকারে। এবং এনবিআর যেহেতু ট্যাক্সের ব্যাপার আছে, কারণ 30 জুনের মধ্যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এগুলো সীমিত আকারে খোলা থাকবে, এরপরে সেটাও খোলা থাকবে। সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে জনগণকে লকডাউন মানাতে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকতে পারে সেনাবাহিনীও। আমার ওভারঅল যে ফ্লেভারটা আমি পেয়েছি যে এবার যথেষ্ট সমন্বিত ভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার চিন্তা ভাবনা করেছে এবং প্রতিজ্ঞাবদ্ধ। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার এবছর প্রথমে 5 এপ্রিল থেকে 7 দিনের জন্য গণপরিবহন চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে। পরে তা আরো কয়েক দফা বাড়ানো হয়। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। লকডাউনের ঘোষণায় আতঙ্কে ঢাকা ছাড়ছে অসংখ্য মানুষ। গণপরিবহন বন্ধ থাকলেও পথে পথে বাড়িমুখী মানুষের দীর্ঘ লাইন। সীমাহীন ভোগান্তিতে মাথায় নিয়েই অজানা গন্তব্যের উদ্দেশ্যে পথে নামা মানুষ বলছেন, লকডাউনে জীবন ও জীবিকার অনিশ্চয়তা থেকেই বাড়িমুখী হয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছে মানুষ। লম্বা ছুটিতে আয় থাকবে না, খাবে কি, চলবে কিভাবে, এই আতঙ্ক ভর করেছে বিশেষ করে কম আয়ের মানুষের মাঝে। সরকার 1 সপ্তাহের লকডাউন দিলেও বাড়ি ফেরা যাত্রীরা ভাবছেন সময় আরও বাড়তে পারে। রাতে সরেজমিনে গাবতলী গিয়ে দেখা যায় সড়কে কেবল মানুষ আর মানুষ। দূরপাল্লার পরিবহন না থাকায় সড়ক জুড়েই মানুষের অপেক্ষা আর গাড়ি পাওয়ার আশায় ছোটাছুটি। ফলে কল্যাণপুর থেকে আমিনবাজার পর্যন্ত দেখা যায় তীব্র যানজটের। সবাই সিগন্যাল না মানে উল্টাপাল্টা চালাইছে, রাস্তার এই সাইডও বন্ধ, ও সাইডও বন্ধ। হেমাদপুর থেকে গাবতলী আছে 4 ঘন্টা, আমি একজন ড্রাইভার। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ গাদাগাদি করে পিকআপ কিংবা ট্রাকে পাড়ি দিচ্ছে মহাসড়ক। এমনিতেই পরিবহন না থাকায় ভোগান্তি, তারপর যানজট, সেই ভোগান্তিকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। অভিযোগ আছে ট্রাফিক পুলিশের গাফিলতি আছে। বর্তমানে যে পরিস্থিতি, স্বাস্থ্যবিধি সবকিছু উপেক্ষিত, রাস্তা চলতেছে না, আমার ইমার্জেন্সি যা লাগবো সেজন্য যাইতেছে। শুনছি কালকে থেকে লকডাউন দেবে, দেশের বাড়ি যাচ্ছে। গরিব মানুষ চিন্তা করছে যে দেশে গিয়ে খাই গিয়ে ঢাকা শহরে মেরে কি করুম। গাবতলী ইউনিয়নের ট্রাফিক সার্জেন্টরা জানান, যানজট নিরসনে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। পুলিশ নিরলসভাবে কাজ করতেছে এবং পরিশ্রম করতেছে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। মানুষজন, তারপরে বিভিন্ন পণ্যবাহী ট্রাক, সবকিছু মিলে অন্য দিনের তুলনায় অনেক বেশি চাপ, বেশি আমাদের উপরে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরিঘাটে ঘরমুখ মানুষের ভিড় থাকলেও পাটুরিয়া দৌলতদিয়া রুটের চেহারা ভিন্ন। যাত্রী চাপ নেই বললেই চলে।
বিস্তারিত জানাতে দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, এই রুটে যাত্রীর চাপ কেমন দেখছেন এই মুহূর্তে? ধন্যবাদ পার্থ, আপনি যেমনটি জানাচ্ছেন লকডাউন অপেক্ষা করেই কিন্তু গত কয়েকদিন যাবৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21টি জেলার সাধারণ মানুষ কিন্তু ঘরমুখী হচ্ছে। আমি এই মুহূর্তে দৌলতদিয়া 5 নম্বর ফেরিঘাটে রয়েছি। আপনাকে একটু দেখাতে চাচ্ছি, সকাল থেকেই কিন্তু যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কিন্তু যাত্রী ঠিক তেমন নাই। পাটুরিয়া থেকে যে ফেরিগুলি ছেড়ে আসছে সেই ফেরিগুলি কিন্তু সেই যাত্রীগুলির আমরা কাঙ্ক্ষিত পরিমাণ যাত্রী আমরা দেখতে পাচ্ছি না। অলস সময় কিন্তু দৌলতদিয়া ঘাটে অলস সময় পড়ে আছে ফেরিগুলি পণ্যবাহী ট্রাকের জন্য। তো পাটুরি ঘাট থেকে যে ফেরিগুলি আসছে সেই ফেরিগুলিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী আমরা দেখতে পাচ্ছি না। হয়তো প্রতিটা ফেরিতে কিন্তু 100 বা 150 যাত্রী পাটুরি থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসছে। তবে যাত্রীদের কিন্তু একটি অভিযোগ আমাদের কাছে বলেছে, তারা কিন্তু মহাসড়কে গণপরিবহন না থাকার কারণে যে সকল যাত্রীগুলো আসছে তারা কিন্তু সহজে গন্তব্যস্থানে যেতে পারছে না। তো ছোট ছোট যানবাহনে কিন্তু তাদেরকে গাদাগাদি করেই গন্তব্যস্থানে যেতে হচ্ছে। এই ব্যাপারে কিন্তু যাত্রীরা আরেকটি অভিযোগ আমাদের কাছে করেছে যে অতিরিক্ত টাকা ব্যয় করেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে দূরপাল্লায় তাদেরকে যেতে হচ্ছে। তো যাত্রীরা এই অভিযোগগুলি করেছে যে মহাসড়কে গাড়ি না থাকার কারণে কিন্তু তাদেরকে ব্যক্তিগত প্রাইভেট কার, মাইক্রোবাস এবং ছোট ছোট অটো রিক্সায় কিন্তু তাদেরকে গন্তব্যস্থানে যেতে হচ্ছে। তো সকাল থেকেই কিন্তু আমরা যে জিনিসটি দেখছি দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দৌলতদিয়া পারে কিন্তু 4টি ফেরিঘাট রয়েছে। এখানে কিন্তু 4টি ফেরিঘাটে কিন্তু ফেরিগুলি এসে ভিড়ছে। তো এই সকাল থেকেই দৌলতদিয়া থেকে ঢাকামুখীও কিন্তু অনেক যাত্রী, কিছু প্রাইভেট কার, মাইক্রোবাসও আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে পার্থর কাছে। পার্থ। ধন্যবাদ শামীম আপনাকে। দর্শক, এই মুহূর্তে দৌলতদিয়া থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। সীমান্ত জেলাগুলোতে কঠোর বিধিনিষেধ কিংবা লকডাউন কোনো কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। বেড়ে চলেছে করোনা সংক্রমণ। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন দায়িত্বশীল কেউই তার সঠিক ভূমিকা পালন করছেন না। লকডাউনও ঠিকমতো পালন হচ্ছে না। একদিকে আটকে রাখার চেষ্টা থাকলেও অন্যদিকে ঘুরে বেড়াচ্ছেন মানুষ। সীমান্ত জেলাগুলোতে সংক্রমণ বৃদ্ধির কারণ খুঁজছেন জাহিদুজ্জামান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা এবং এর উপসর্গ নিয়ে প্রতিদিনই মৃত্যুর তালিকা লম্বা হচ্ছে। চাপ বাড়ছে রোগীর। হাসপাতালের বাইরেও করোনা আক্রান্ত 1,500 মানুষ চিকিৎসা নিচ্ছেন বাসায়। এদিকে কুষ্টিয়ায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে কঠোর বিধিনিষেধ। তারপরও পরিস্থিতির অবনতি হচ্ছে। সঠিকভাবে লকডাউন করতে পারছি না বিভিন্ন কারণে। মানুষ খেটে খাওয়া মানুষ আছে, মানুষের অনীহা আছে, ড্যাম কেয়ার ভাব, সবকিছু মিলায় আমার যে প্রিভেন্টিভ মেজার সেগুলো হচ্ছে না। শুধু প্রশাসন না, প্রত্যেকটা লোকজন অনিয়মের সঙ্গে জড়িত। এই সমস্ত লকডাউন বা শাটডাউন এগুলাতে তেমন কিছু ফলপ্রসূ হবে না যদি জনগণের ব্যাপক পার্টিসিপেশন না থাকে এবং যারা প্রান্তিক গরিব মানুষ তাদের এই 15 দিনের জন্য একটা ব্যবস্থাপনা নিয়ে একটা সাকসেসফুল লকডাউন এটা সম্ভব। বিধিনিষেধ প্রতিপালনে আরো কঠোর হওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। যদি এরকম কোনো থেকে আমরা আরো কঠোর হব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বিধিনিষেধগুলো যেগুলো আছে সেগুলো প্রতিপালন করার। মানুষের খাবারের ব্যবস্থা না করে প্রশাসন যত কঠোরই হোক করোনা নিয়ন্ত্রণে তা ঠিকমতো কাজে আসবে না বলছেন বিশেষজ্ঞরা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, কুষ্টিয়ায় করোনা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কেন সংক্রমণ কমছে না? কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় 195 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং এই সংখ্যাটি কিন্তু যাবৎকালের সর্বোচ্চ। এর চেয়ে বেশি আর কখনো করোনা রোগী শনাক্ত হয়নি। আমি আপনাকে যদি কুষ্টিয়ার লকডাউনের তথ্য দিই, যে আপনাকে জানাচ্ছিলাম যে সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমিত হয়েছে এবং প্রতিনিয়ত রিপোর্টে যেমন দেখছিলেন যে কুষ্টিয়া হাসপাতালে মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে এবং এই যে ভীতিকর একটা পরিস্থিতি, তারপরেও কিন্তু মানুষ তার লকডাউন মানছে না, স্বাস্থ্যবিধি মানছেন না। এবং আমি একটি পয়েন্টে আছি, এটি হচ্ছে চেকপোস্ট পুলিশের। এই চেকপোস্টটা হচ্ছে ঝাউতলা মোড়ে শহরের ঠিক শহরের
এর দুই পাশে কিন্তু আরো দুটি চেকপোস্ট আছে, একটি মজমপুর গেটে, আরেকটি হচ্ছে চৌরাস মোড়ে। এই দুটি চেকপোস্ট 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে। আমি এখানে যে দৃশ্যগুলো দেখছি যে একটি চেকপোস্ট থেকে আরেকটি চেকপোস্টে যখন মানুষ যাচ্ছে তখন কিন্তু এই চেকপোস্টের বাঁশের ব্যারিকেডের কাছে তারা যানবাহন থেকে নেমে হেঁটে আবার অন্য ওই চেকপোস্টটা পেরিয়ে আবার অন্য চেকপোস্টের দিকে চলে যাচ্ছে। তো এইভাবে বিশেষজ্ঞ চিকিৎসকরা যে কথা বলছিলেন যে এইভাবে কিন্তু মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, লকডাউন মানছেন না, যে কারণেই কিন্তু প্রতিনিয়ত এখানে করোনার সংক্রমণ বাড়ছে। এবং তারা যে পরামর্শ দিয়েছেন যে মানুষের অংশগ্রহণমূলক হতে হবে লকডাউনের বিষয়টি, তবেই আসলে সংক্রমণটা কমে আসতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। পার্থ, চলে যাচ্ছে আপনার কাছে। ধন্যবাদ জাহিদ। দর্শক, কুষ্টিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুজ্জামান। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোর আইসিইউ ওয়ার্ডে কোনো বেড খালি নেই। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের আইসিইউ পেতে থাকতে হচ্ছে অপেক্ষায়। রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে গিয়ে দেখা যায় একই চিত্র। সাধারণ বেড ফাঁকা থাকলেও পূর্ণ হচ্ছে খুব দ্রুতই। চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোরভাবে স্বাস্থ্যবিধির মেনে চলার বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনার ডেল্টা ভেরিয়েন্ট দেশে শনাক্তের পর থেকে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা। ঢাকা মহানগরীর বেশ কয়েকটি কোভিড ডেডিকেটেড হাসপাতালে গিয়ে দেখা যায় ফাঁকা নেই কোনো আইসিইউ বেড। ঢাকা মহানগরীতে 13টি কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 20টি আইসিইউ বেড রয়েছে, যার কোনোটি ফাঁকা নেই। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 24টি, বিএসএমইউতে 20টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 10টি, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 10টি আইসিইউ বেডের একটিও খালি নেই। তবে বেশিরভাগ হাসপাতালে কোভিড ডেডিকেটেড সাধারণ বেডের প্রায় অর্ধেকই ফাঁকা রয়েছে। উদ্বেগের বিষয়, করোনার তৃতীয় ঢেউয়ে দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে এসব বেডও। জীবনের ঝুঁকি জেনেও নিরলস কাজ করে যাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। একটা পেশেন্ট যখন বাড়িতে না আমরা যদি শুধু নর্মাল ওয়ার্ডে পাঠাই, তখন আমাদের খুব ভালো লাগে যে না, এই পেশেন্টটা এখান থেকে যেতে পারছে। ঢাকা এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, রোগীর চাপ বেড়ে যাওয়ায় আইসিইউ বেড ফাঁকা থাকছে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে আমাদের আইসিইউ বেড একেবারেই খালি থাকছে না। যে হারে বাড়তেছে, আমাদের আশঙ্কা যেটা, এই হারে যদি বাড়তে থাকে তাহলে আগামী 2 সপ্তাহের ভিতরে এই হাসপাতালে রোগী ভর্তি হয়ে যাবে এবং কোনো সিটে আর খালি থাকবে না। বলছেন, এখনই যদি করোনার লাগাম টানা না যায় তাহলে সামনে আরো ভয়াবহ মাসুল দিতে হতে পারে। রাজধানীর হাসপাতালগুলোর গেল কয়েকদিনের পরিসংখ্যান দেখলে খুব সহজে অনুমান করা যায় যে কোভিডের যে নতুন ভেরিয়েন্ট ডেল্টা কত ভয়াবহ আকার ধারণ করছে দেশব্যাপী। রাজধানীর হাসপাতালগুলোর আইসিইউ যে বেড রয়েছে তা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত মারা যাচ্ছে নতুন নতুন রোগীও। এমন পরিস্থিতিতে শুধু শহর কিংবা গ্রাম নয়, একেবারেই দেশের আপাদমস্তক প্রত্যেকটি মানুষেরই এই কোভিড মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার উপর জোর তাগিদ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন, মাদকের ছোবলে দেশ। এলএসডি, আইস সহ নানা ধরনের মাদককে সয়লাভ দেশ। এরই মধ্যে আইসের একটি বড় চালানো ধরা পড়েছে। মাদক বিরোধী অভিযানের সঙ্গে পাল্লা দিয়ে মাদকের বিস্তার ছড়িয়েছে শহর থেকে গ্রাম পর্যন্ত দেশের প্রতিটি অঞ্চলে। বেসরকারি হিসেবে দেশে মাদক সেবীর সংখ্যা 75 লাখের বেশি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বিভিন্ন সংস্থার হিসেবে দেশে প্রায় 8.5 লাখ মাদক মামলায় আসামি গ্রেফতার হয়েছে 10 লাখেরও বেশি। মাদকের বিস্তার ও নিয়ন্ত্রণের চিত্র তুলে ধরেছেন ফখরুল ইসলাম। সেবনকারীর কাছে মাদক যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ চোরাকারবারি কিংবা বিক্রেতার কাছে, কারণ এর পেছনে বিপুল অর্থের হাতছানি। তাই গত 2 দশকে নিয়ন্ত্রক সংস্থার চেয়েও অতি ধূর্ত কৌশল ব্যবহার করে দ্রুত বিস্তার ঘটায় মাদকের। সেবনকারীদের আকৃষ্ট করতে দেশে বিস্তার ঘটিয়েছে শক্তিশালী মাদক এলএসডি ও আইস বা ক্রিস্টাল মেথের।
পুরনো মাদক এলএসডির ব্যবহার আবারও শুরু হয়েছে দেশে। এতে মারাও যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এছাড়া 2019 সালে নতুন মাদক আইসবার্গ ক্রিস্টাল মেথ প্রথম ধরা পড়ার পর সম্প্রতি 10 কোটি টাকা মূল্যের সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে কক্সবাজারে। দেখুন, যারা মাদক আসক্ত হয় তারা একটা থেকে একটা সুইচ ওভার করে, যখন যেরকম এলএসডি অত্যন্ত মাইক্রো লেভেলে আসে, সেগুলো ধরার জন্য আমরা চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে দেশে প্রায় 24 ধরনের মাদক ব্যবহার হয়, যার মধ্যে সবচেয়ে বেশি ধরা পড়েছে ইয়াবা ও গাঁজা। তথ্য বলছে গত 12 বছরে ধরা পড়েছে বিপুল পরিমাণ ফেন্সিডিল, হেরোইন, কোকেন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। প্রতিরোধে সারা দেশে 8,31,000 মাদক মামলার বিপরীতে গ্রেফতার হয়েছে 10,59,000 আসামি। মাদকের প্রবেশদ্বার হিসেবে সীমান্ত সংলগ্ন 32 জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যারা মাদকের সাথে ব্যবসার সাথে জড়িত, যারা এটার পাইকারি ব্যবসা করে, এটার এই ব্যবসা করে, যারা খুচরা করে ব্যবসা এবং যারা সেবন করে পাচার করে, তাদের আমাদের তালিকা আছে। তাদের বিরুদ্ধে আমরা আমাদের আইন প্রয়োগ করে থাকি এবং যখনই কোনো খবর পাই আমরা সে বিষয়ে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। বেসরকারি হিসেবে দেশে মাদক সেবীর সংখ্যা 75 লাখেরও বেশি, আর এই মাদক সেবনে দেশ থেকে প্রতি বছর পাচার হচ্ছে 10,000 কোটি টাকার বেশি। পাচারকারীরা মাদক বিস্তারের নিরাপদ রুট হিসেবে এখন বেছে নিয়েছে আকাশপথকেও। বিভিন্ন শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে এসব মাদক ছড়ায় শহর থেকে গ্রামে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস বিধিনিষেধের মধ্যে নিজ দপ্তরে এক নারী সহকর্মীকে জড়িয়ে ধরা ও চুমু খাওয়ার কারণে সমালোচনার চাপের মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে দেওয়া হ্যানককের পদত্যাগপত্র ডাউনিং স্ট্রিট প্রকাশ করেছে। মহামারীর বিরুদ্ধে ব্রিটিশ সরকারের লড়াইয়ে কেন্দ্রীয় স্থানে ছিলেন 42 বছর বয়সী হ্যানকক, কিন্তু গেল মাসে নিজের দপ্তরের সহকর্মীকে চুমু খাওয়া ও আলিঙ্গনের ছবি সান সংবাদপত্রে ফাঁস করে দেওয়ার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিলেন হ্যানকক। জিনা কোলডান গ্যালো নামের ওই নারী হ্যানককের দীর্ঘদিনের বান্ধবী, এবং তার বিভাগে অনির্বাহী পরিচালক হিসেবে কাজও করছেন। হ্যানককের এমন কাণ্ড মন্ত্রিসভার আচরণবিধি ভেঙেছে কিনা ব্রিটিশ বিরোধী দল লেবার পার্টি প্রশ্ন তোলে। এমনকি তাকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও ওঠে। এমন পরিস্থিতিতে চাপের মুখে পড়ে শনিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। নিউজ 24 বিরতিহীন সংবাদে ছিল এখনকার মতো। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।